শুভেচ্ছা সহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। ভাষা সংগ্রামী, শব্দ সৈনিক, সাংবাদিক কামাল লোহানীর মৃত্যু। সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধার বিদায়ে গভীর শোকে দেশ। করোনা ভাইরাসে আরো 37 মৃত্যুতে মোট মৃত্যু 1425। এক সপ্তাহে 20% নিচে নামেনি শনাক্তের হার। বাজেটে সবার আগে স্বাস্থ্য খাতে জোর দেওয়ার সুপারিশ। সরকারও করোনা মোকাবেলা করে অর্থনীতির গতি বাড়াতে চায় মন্তব্য। করোনা প্রণোদনায় পরিবেশকে গুরুত্ব দেওয়ার আহ্বান, ব্যবস্থাপনা শক্তিশালী করা ও সচেতনতা বাড়ানোর তাগিদ। বাংলাদেশ থেকে আম রপ্তানির সম্ভাবনা থাকলেও অঙ্কুরেই ঝরে গেছে উদ্যোগ। নানা অনিয়মের অভিযোগ চাষিদের। ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে রয়েছে চক্ষু বিশেষজ্ঞ হয়েও করোনা আক্রান্তদের সেবা দেয়া চিকিৎসক আতিকুল হকের কথা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে ফ্ল্যাটে করোনা রোগী থাকলে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা কিভাবে সুরক্ষিত থাকবেন সে বিষয়ে পরামর্শ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে বিস্তারিত। সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক কামাল লোহানীকে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানিয়েছেন বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ। তারা বলেন, এই মহান ব্যক্তিত্বের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের সামনে কামাল লোহানীর প্রথম জানাজার নামাজ হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। যেদিন আমরা বিজয় অর্জন করেছি 16ই ডিসেম্বর, এই দিনটি আমার কাছে সবচেয়ে মহান এবং গর্বের মুহূর্ত। ভাষা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণমানুষের লড়াইয়ে বরাবরই সক্রিয় ছিলেন কামাল লোহানী। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে বহু বিস্তৃত ছিল প্রগতিশীল রাজনৈতিক আদর্শে বিশ্বাসী কামাল লোহানীর কাজের পরিধি। আর আজকের এই জন্মদিনের যে হঠাৎ করে এই ধরনের একটা আয়োজন, ফুসফুস ও কিডনির জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সংক্রমিত হন করোনা ভাইরাসে। সেই লড়াইয়ে শনিবার হাসপাতালে থেমে যায় এক আজীবন সংগ্রামীর পথচলা। তার 2 লাংসেই প্রবলেম ছিল, পানি ছিল এবং ইনফেকশন তো ছিলই, প্লাস ওনার সাথে আরো অনেকগুলো কোর মোবিলিটি ছিল। উনি অত্যন্ত মারাত্মকভাবে অসুস্থ ছিল। আর এই কোভিডের সময় এরকম অসুস্থতাজনিত রোগী খুব বেশি রিভার্স হয় নাই। মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তো এই সময়টিতে যাদেরকে হারাচ্ছি সেই জায়গাটি তার আমাদের কখনোই ফিরে পাবো না। আমরা সেই জায়গাটির কখনোই পূরণ করার মতো আমি দেখি না। আপাত দৃষ্টিতে অদূর ভবিষ্যতে তো দেখি না, সুদূর ভবিষ্যতেও হবে কিনা সেটিও আমরা দেখছি। কামাল লোহানীর মতো ব্যক্তিত্ব আমি জানি না আবার কবে আদৌ আসবে কিনা। উদীচী প্রাঙ্গণে কামাল লোহানীকে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার শোকাহত মানুষ। বিনম্র শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় এই গুণীকে। সামাজিক বৈষম্য থাকবে না সেই লড়াই করে গেছেন তিনি, মুক্ত চিন্তার লড়াই করে গেছেন, গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে গেছেন। সেই শিক্ষা আমাদের নিতে হবে। একটা সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক বাংলাদেশ, সেই পথে যদি আমরা হাঁটতে পারি তবেই আসলে কামাল লোহানীর প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো হবে। আমরা যদি সেই লড়াইটাকে অব্যাহত রাখতে পারি তাহলে কামাল লোহানী শান্তিতে থাকবেন। উদীচী প্রাঙ্গণেই তার প্রথম জানাজার নামাজ হয়। 21 পদকে ভূষিত এই সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে। গভীর শ্রদ্ধা জানাই, তাকে স্যালুট জানাই, তার বিধি আত্মার শান্তি কামনা করি। যিনি কত বড় মাপের মানুষ ছিলেন, আজকে উনি আমাদের মাঝ থেকে চলে গেছে। ওনার বিধেয়ী আত্মার
শান্তিতে থাকুক। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। ওনার জীবনের শেষ ইচ্ছাটাই ছিল ওনার দেহ যেন শেষ পর্যন্ত এদেশের মানুষের কাজে লাগে, এবং উনি দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়াটার মধ্যে ছিলেন। কিন্তু দুর্ভাগ্য, তবে আমরা আশা করছি দেহাবশেষ বা স্কেলিটন আমরা দান করব। কামাল লোহানী তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন আশা সর্বস্তরের মানুষের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক, সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর বর্ণাঢ্য জীবন নিয়ে জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন কামাল লোহানী। কর্মজীবনে কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তা এবং বাংলার বাণী পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কারণ আমরা একেবারে নবী। কামাল লোহানী উদিসি শিল্পী গোষ্ঠী, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ছিলেন। তিনি ২ মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। উদিসি শিল্পী গোষ্ঠীর সভাপতি এবং ছায়ানটের সম্পাদকও ছিলেন তিনি। জিনিসটা নিয়েই তারা করছে, এবং এই যে শহীদ মিনারে হয়, আমরা হারাবো না, সত্যি কথা বলতে কি যেন ভুলে না যাই, মুক্তি সংগ্রামের স্বাধীন বাংলা বেতার, রাজনীতি, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলা বেতার, মুক্তিযুদ্ধ আমার অহংকার, এদেশ আমার গর্ব, আমাদের সংস্কৃতি ও সংগ্রাম, লড়াইয়ের গান সহ অনেক গ্রন্থের প্রণেতা কামাল লোহানী। কামাল লোহানী ২০১৫ সালে সাংবাদিকতায় ২১ পদকে ভূষিত হন। কলকাতা পুরসভার দ্বিশতবর্ষ সম্মাননা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মুক্তিযোদ্ধা সাংবাদিক সম্মাননা, রাজশাহী লেখক সংঘ সম্মাননা, ক্রান্তি স্মারক, ঋষিজ সম্মাননা এবং জাহানারা ইমাম পদক সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। বিশিষ্টজনেরা জানিয়েছেন, গুণী এই ব্যক্তিত্বের প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি করল। তার মতো একজন দেশপ্রেমী, একজন সমাজ সচেতন, সমাজ সংস্কারক, দৃঢ়চেতার সংগঠক, আদর্শবাদী, নিরহংকার মানুষকে হারিয়ে জাতি আজ শোকাভিভূত। আমরা মনে করি কামাল লোহানীর মতো মানুষদের মৃত্যু নেই, তারা আমাদের অনুপ্রেরণার প্রতীক হিসেবে থেকে যাবে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে, সাংবাদিক জগতে তার অবদান অবিস্মরণীয়। আমি মনে করি তার এই মৃত্যুতে জাতি একজন বড় তার কৃতি সন্তানকে হারালো। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারের সংবাদ বিভাগের দায়িত্বে ছিলেন কামাল লোহানী। চ্যানেল আই এর পরিবার, এটা তো ডেফিনেটলি, এটা আমরা সবাই স্বীকার করি। চ্যানেল আই এর সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। চ্যানেলে আসি, তারা সবাই এই পরিবারেরই একজন সদস্য। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ৩,২৪০ জন। শনাক্তের হার ২৩.09%। পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০%-এর নিচে নামেনি। আরো জানাচ্ছেন চকর মালিথা। করোনার পরীক্ষা বাড়ার সাথে সাথে শনাক্তও হচ্ছে বেশি। শুধু সংখ্যাই যে বাড়ছে এমন নয়, শনাক্তের হার বলছে সংক্রমণের ব্যাপ্তিও বাড়ছে অনেক। কদিন আগে প্রতি ৫টি পরীক্ষায় একজন শনাক্ত হচ্ছিলেন, এখন তাই এগিয়ে যাচ্ছে প্রতি ৪ জনের মধ্যে একজনে। ১৩ জুন দেশে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৭.১৭। পরদিন হুট করে বেড়ে হয় ২১.৬৫%। ১৫ জুন ২০.৬১, পরদিন ২২.৪৪। বুধবার তা ছিল ২২.৮৭, বৃহস্পতিবার ২৩.৩৯, শুক্রবার ২১.৫৬ এবং শনিবার ২০ জুন এই হার ২৩.০৯%। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় 4টি হটলাইনে কল ১,৮৪,৭২০টি, নমুনা সংগ্রহ ১৩,৭৭৯, পরীক্ষা ১৪,০৩১, শনাক্ত ৩,২৪০, শনাক্তের হার ২৩.০৯। এ সময় মৃত্যু হয়েছে ৩৭ জনের, সুস্থ ১,০৪৮। মোট শনাক্ত ১,০৮,৭৭৫, চিকিৎসাধীন ৬৩,৩৫৭ জন, সুস্থ ৪৩,৯৯৩,
মৃত্যু ১,৪২৫, কোয়ারেন্টাইনে ৬২,৫১৮ এবং আইসোলেশনে ১১,৯১৫ জন। শনাক্ত হয়েছে ৩,২৪০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১,০৮,৭৭৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু ১,৪২৫ জন। বুলেটিনে জানানো হয়, এখন যারা দেশে আসছেন তাদের সবাইকে স্ক্রিনিং করে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪১ জন, স্থলবন্দরে ২৪৬ জন, সমুদ্র বন্দরে ১৭২ জন এবং ৭৫৯ জন ২৪ ঘন্টায় গত ২৪ ঘন্টায় স্ক্রিনিং হয়েছে। করোনা থেকে দূরে থাকতে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। চকন মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের মহাসচিব প্রফেসর ডক্টর আহমেদুল কবির বলেছেন, প্রতিদিন হাসপাতালে যে পরিমাণ রোগী আসছেন তাতে মনে হচ্ছে ঢাকা শহরে ৩০% মানুষ সংক্রমিত হয়ে থাকতে পারেন। সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন এই মেডিসিন বিশেষজ্ঞ। ঢাকা মেডিকেল কলেজে এবং বিভিন্ন জায়গায় সরাসরি ফ্রন্টলাইন থেকে রুগী দেখছি, প্রতিদিনই আমরা রুগী দেখছি। তো এই রুগীদের মধ্যে বেশিরভাগই এখন কোভিড-19 আক্রান্ত এবং এইটা অ্যালার্মিংলি হাই যে আক্রান্তের সংখ্যা এবং উত্তরোত্তর যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমার যে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়, এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত, যে এইটা বৃদ্ধিটা চলতে থাকবে এবং আগামী মাসে গিয়ে আরও অনেক অনেক বেশি হতে পারে। মোটামুটি প্রত্যেকটি ঘরেই যেভাবে কোভিড ছড়াচ্ছে, তো এখনই যদি আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করি, রোগ বৃদ্ধির হার চলতে থাকবে এবং এতে মানে আমাদের অপ্রত্যাশিত মৃত্যুর হারও বেড়ে যাবে, যে কারণে জনগণের সতর্কিত হওয়ার বিষয়টি অত্যন্ত অপরিহার্য। এই মুহূর্তেই যদি আমরা সতর্ক না হই, তাহলে এই মৃত্যুর মিছিল আমরা ঠেকাতে পারবো না। করোনা হানা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে। জাতীয় দলের সাবেক ওপেনার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। গত 3 দিন ধরে জ্বর এবং শরীর ব্যথায় ভুগছিলেন নড়াইল এক্সপ্রেস। শনিবার সকালে তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হয়। ঢাকার বাসায় আইসোলেশনে আছেন জাতীয় সংসদের নড়াইল 2 আসনের এই সংসদ সদস্য। তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। তবে 15ই জুন মাশরাফির শাশুড়ি এবং আরেক আত্মীয় করোনায় আক্রান্ত হন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। বরিশাল জেনারেল হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর এমদাদ উল্লাহ খান করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। ডক্টর এমদাদুল্লাহ খানকে 18ই জুন বিকেলে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। নওগাঁর মান্দা উপজেলায় আনিসুর রহমান নামের এক স্বাস্থ্য পরিদর্শক করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন রাজশাহী মহানগরীর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সৌদি আরবে কর্মরত 5 বাংলাদেশি চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। তারা হলেন ডাক্তার রনক মোহাম্মদ শফিউল্লাহ, ডাক্তার গোলাম মুস্তফা, ডাক্তার আনোয়ার উল হাসান, ডাক্তার আব্দুর রহিম এবং ডাক্তার মোহাম্মদ আফাক হোসেন। মৃত্যুবরণকারী চিকিৎসকরা মক্কা, মদিনা, রিয়াদ ও জেদ্দায় সরকারি হাসপাতাল এবং বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। পরিকল্পনা মন্ত্রী বলেছেন, সরকার মোটেই জিডিপির মোহে ভুগছে না, বরং করোনা মোকাবেলা করে অর্থনীতির গতি বাড়াতে চাইছে। সিপিডির বাজেট আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর সমালোচনার জবাবে তিনি বলেন, স্বাস্থ্য খাতে দুর্বলতা রয়েছে তা সত্য, তবে এও মানতে হবে অব্যবস্থাপনা দূর করার বিষয়ে সরকার আন্তরিক। রিজভিন আওয়াজের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনা। অনলাইনে যুক্ত হন নীতি নির্ধারক, সংসদ সদস্য, রাজনীতিক, গবেষক, উন্নয়ন কর্মী এবং গণমাধ্যম কর্মীরা। গবেষণা সংস্থাটি মনে করছে, বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগ, রাজস্ব আয় এবং জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রক্ষেপণগুলো বাস্তবতা থেকে বেশ দূরে। বাজেটে যে চলমান অর্থ বছরের প্রবৃদ্ধির অনুমিতি যেটা করা হয়েছে 5.2%, এটা যদি হয় তাহলে বাংলাদেশ এই বছর পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি উচ্চ হারের জিডিপির দেশ হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ঠিক না করে মেগা প্রজেক্টের পেছনে ছোটাই বলে দেয় সরকার জনগণের সাথে সম্পর্কহীন। অনির্বাচিত সরকার থাকলে যে দায়বদ্ধতা নাই, অনির্বাচিত সরকার থাকলে যে জবাবদিহিতা নাই, সেগুলো এই সমস্ত বাজেট সহ যেভাবে এই করোনা মোকাবেলায় আমরা দেখতে পাচ্ছি তার প্রতিফলন আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সুতরাং এই পরিবর্তন আসতেই হবে। পাকিস্তান আমলে আমরা শুনতাম যে পূর্ব পাকিস্তানের অ্যালোকেশন কম থাকতো, যেহেতু আমাদের ক্যাপাসিটি কম ছিল, যে কারণে তারা পূর্ব পাকিস্তানকে ডিপ্রাইভ করতো। আমার কাছে একই জিনিস মনে হচ্ছে, স্বাস্থ্য বিভাগ মন্ত্রণালয়ের ক্যাপাসিটি নাই, এই জন্য তাদেরকে বরাদ্দ দিতে পারবেন না। অর্থ ব্যয়ে জবাবদিহিতা বাড়াতে সংসদে আরো বেশি আলোচনার প্রস্তাব দেন সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এখন আমাদের ওই গ্রোথ অবসেশন থেকে বের হয়ে আগে মানুষদেরকে আমাদের বাঁচাতে হবে, এবং আমার মনে হয় আমাদের পুরো বাজেট কাঠামো উই শুড রিথিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের ডিফেন্স সেক্টরে কত বাজেট দরকার, এখন আমি যদি আমার ডিফেন্স অবশ্যই আমাদের দরকার, জাতীয় নিরাপত্তা ইজ ক্রিটিক্যাল, কিন্তু আমি এই সময়কে আমি সাবমেরিন বানাবো নাকি আমি আমার স্বাস্থ্য খাতকে আরো একটা মজবুত ভিতে আমি দাঁড় করাবো। চাঙ্গা গ্রামীণ অর্থনীতি এবং স্বস্তিদায়ক প্রবাসী আয়ের মতো দেশের অর্থনীতির বেশ কিছু সূচক এখনো সচল, কাজেই করোনা সংকটের সময়ও বাজেট বাস্তবায়ন সম্ভব হবে, মন্তব্য পরিকল্পনা মন্ত্রীর। বাজেট এবং বাইবেল না এবং ধর্মগ্রন্থ না, যেটা ইট ইজ পিপলস ডকুমেন্ট, আমাদের ডকুমেন্ট। এটাকে জনগণের দাবির প্রেক্ষিতে বা কোভিড যদি আরো লিঙ্গার করে আরো ভয়ঙ্কর হয়ে যায়, উই হ্যাভ টু মেবি রিভাইজ এন্ড রিডু অ্যাগেন। সুতরাং এই সকল সীমাবদ্ধতার মধ্যেও আমি বলবো যে আমরা একটা ওয়ার্কেবল হোপফুল বাজেট আমাদের দেশের জনগণকে দিয়েছি। সভাপতির বক্তৃতায় অধ্যাপক রেহমান সোহান বলেন, করোনাকালে গবেষণা সংস্থা এবং সুশীল সমাজের বড় কাজ হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ কল্যাণমূলক কার্যক্রম কঠোর নজরদারি করে সরকারকে গঠনমূলক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অর্থনৈতিক পুনরুদ্ধারে দেয়া করোনা প্রণোদনায় পরিবেশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য কোভিড-19-এর তাৎপর্য বিষয়ে আলোচনায় পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগ, উন্নয়নে পরিবেশ ব্যবস্থাপনা ও সচেতনতার উপর জোর দিয়েছেন আলোচকরা। শৌমিক আহমেদের রিপোর্ট। করোনা মোকাবেলায় ঘরে থাকছে মানুষ আর জেগে উঠেছে প্রকৃতি, এমন বাস্তবতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের সঞ্চালনায় অনলাইন আলোচনা। আমাদের পরিবেশ সংরক্ষণ, বন্য প্রাণীর মানুষের সংস্পর্শে আসাকে করোনা মহামারীর কারণ উল্লেখ করে এর জন্য বনাঞ্চল ধ্বংস এবং বন্য প্রাণীর অবৈধ ব্যবসাকে দায়ী করেন বক্তারা। বায়োলজিক্যাল থ্রেশহোল্ড অতিক্রম করলে পরিণতির যে ভয়াবহ কোভিড-19 তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেজন্যই উন্নয়ন কার্যক্রম পরিবেশ বান্ধব না হলে আগামী দিনে আমরা আরো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হব। করোনা প্রণোদনার জন্য জলবায়ু সামঞ্জস্যপূর্ণ উন্নয়নকে সমর্থন করে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়। কোভিডের যে বিভৎসতা, অনুরূপ বিভৎসতা এবং যে পরিমাণ লোক এই একবিংশ শতাব্দীর প্রথম দ্বিতীয় দশকে মারা যাচ্ছে, এ অচিন্তনীয়। ওয়াইল্ড অ্যানিমেল ট্রেডটা কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে এবং আমাদের দেশ থেকেও হচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো যখনই আমরা বন্ধ করতে না পারবো তখনই কিন্তু এই ধরনের ডিজাস্টার হবে। এবারে বাজেটে যে ধরনের বরাদ্দ রাখা হয়েছে সেটা কিন্তু খুবই নগণ্য, আমি বলবো 1246 কোটি টাকা রাখা হয়েছে গত বছরের মতোই। যেহেতু এটা প্রস্তাবিত বাজেট, এই বাজেটের বরাদ্দটা যেন বাড়ানো হয় পরিবেশ প্রকৃতি রক্ষার্থে এবং এর ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। করোনার মতো মহামারী থেকে উত্তরণ ও ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ থেকে মানব সভ্যতাকে নিরাপদ রাখতে পরিবেশের স্বাভাবিকতায় বাধা না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু জিডিপি বলতে থাকলে আমরা অনবরত ব্রিজ আর রোডঘাট করতে থাকবো, কিন্তু পরিবেশের ব্যাপারটা সবসময় আমাদের পেছনে পড়ে থাকবে। এটি খুব বিপজ্জনক একটা চিন্তা। পরিবেশ আইন বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ হচ্ছে এনভায়রনমেন্টাল ডেমোক্রেসি না থাকা। মানুষকে তথ্য দেয়া হয় না, মানুষকে কনসাল্ট করা হয় না, উন্নয়ন চাপিয়ে দেয়া হয়, মানুষের মতামত সেখানে যাচাই করা হয় না। মতামত যাচাই করার কিন্তু আইনি বাধ্যবাধকতাও আছে।
কিন্তু সেই আইনের অধীনে বিধিগুলো প্রণীত হয় না কখনো। বন আইনের অধীনে ভিলেজ ফরেস্ট বিধি হয়নি। এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টের অধীনে কেমন করে ইআইএ রিপোর্টের উপর পাবলিক কনসালটেশন হবে, কেমন করে ইআইএ রিপোর্ট পাবলিককে দেয়া হবে, পাবলিকের অ্যাক্সেস কিভাবে এনশিওর করা হবে, এই বিধিমালাগুলো কিন্তু হয়নি। একটা হচ্ছে আমার ইকোনমিক মডেলটা নিয়ে আমার ভাবতে হবে, আরেকটা হচ্ছে পরিবেশকে আমার সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু আনতে হবে। এই তরুণ তরুণীরা তখন এগিয়ে এসেছিল বলেই কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে এবং এই দেশটা পেয়েছি আমরা। সুতরাং একে রক্ষা করার জন্য, একে ভালো রাখার জন্য কিন্তু আমাদের এই তরুণ সমাজকে কিন্তু উদ্বুদ্ধ করতে হবে যে এই পরিবেশ প্রকৃতির সাথে তাদের জড়িত করতে হবে। যে অ্যাওয়ারনেসটার পাশাপাশি এই আমাদের আইনের প্রয়োগ, এটা দুটোকেই কিন্তু পাশাপাশি রাখতে হবে কিন্তু। আর অ্যাওয়ারনেসের ব্যাপারটা করতে হলে কিন্তু শুধু সরকার করলে হবে না, আমাদেরও করতে হবে সবাইকে। আমাদের এয়ার পলিউশন, প্লাস্টিক পলিউশন, আমাদের মাটির পলিউশন, ওয়াটার পলিউশন, এই যে নানা পলিউশন, সব পলিউশন কিন্তু হচ্ছে কিন্তু আমাদেরই কারণে। এবং পাশাপাশি এই পলিউশন গুলোকে রক্ষা করার ব্যাপারে আইনের যে প্রয়োগ অথবা সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলোকে তো সেইভাবে দেখছি না আমরা। তো সুতরাং এই জায়গাগুলোকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। আর আমরা যখনই পলিউশনকে কন্ট্রোল করতে পারবো, আমরা 100%, আমি জানি পৃথিবীতে কোথাও কেউ করতে পারে না 100%, কিন্তু মিনিমাইজ তো করতে পারি আমরা। সেই মিনিমাইজ যখন করব তখনই কিন্তু রোগশোক কমে যাবে। দূষণ রোধে করণীয় নিয়ে অনলাইন আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা। এদের স্বীকার করে সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে আম রপ্তানির বিরাট সম্ভাবনা উকি দিলেও অঙ্কুরেই ঝরে গেছে সে উদ্যোগ। আনুষ্ঠানিক রপ্তানির বদলে নানাভাবে বিদেশে পাঠানোর প্রক্রিয়াটিও ঝিমিয়ে পড়েছে। আম বাগান মালিকরা বলছেন নানা অনিয়মের কথা, আর বিশেষজ্ঞরা বলছেন গ্যাপ সার্টিফিকেশনের ব্যবস্থা না থাকার বিষয়। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। নানাবিধ তৎপরতার পরও ইউরোপের পাইকারি বাজারে পৌঁছয়নি আমাদের কৃষিপণ্য। যেটুকু যায় তা অঘোষিত প্রক্রিয়ায়। 2014-15 সালে এফএওর একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে উত্তম কৃষি অনুশীলনের শর্তে প্রথম বাংলাদেশের আম ইংল্যান্ড ও ইউরোপের বাজারে নেয় ওয়ালমার্ট। প্রথমবার চাহিদা ছিল 700 টন, কিন্তু অল্প স্বল্প রপ্তানির পরেই থেমে যায় উদ্যোগ। কারণ হিসেবে ইংল্যান্ড থেকে সে সময়ের আমদানিকারক জামিল আহমেদ স্পষ্ট করেছেন নানা অনিয়মের কথা। আমি যাদের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে আসতাম, সেই কোম্পানিটাকে বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়। বাংলাদেশের যারা কোয়ারেন্টাইন ডিপার্টমেন্টের লোকজন আছেন, উনাকে উনি এই কোম্পানিটাকে বন্ধ করার কারণ হলো 2 বছর আগে বা 3 বছর আগে ওই কোম্পানি নাকি কোন দেশে ডাটা সাপ্লাই করেছিল, সেই ডাটাতে নাকি একটু পোকা পাওয়া গেছিল। তো আমার সঙ্গে যে চুক্তি ছিল তাতে মোটামুটি অ্যারাউন্ড 700 টনের মতো আমরা দিব, কিন্তু আমাদের মাত্র 4-5 টন হবে, এরপরেই বন্ধ করে দেয়। তার মানে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হন। আর্থিক ক্ষতিগ্রস্ত বলতে কি, আমাকে স্ট্যান্ড ছেড়ে চলে আসতে হয়। বাংলাদেশ থেকে আম পাঠিয়েছিল দ্বীপ ইন্টারন্যাশনাল। ওয়ালমার্টের ব্যাপক চাহিদার পরও ওই রপ্তানিকারক পরের বছর আর আম পাঠাতে পারেননি। এক অজ্ঞাত কারণে অন্য কোনো রপ্তানিকারকও যুক্ত হতে পারেননি। ওনাদের ডিমান্ড অনুযায়ী আমাদের আবার অর্ডারও দিচ্ছেন, কিন্তু দিতে পারি নাই। দিতে না পারার কারণ হলো আমার যে কোম্পানির নাম দ্বীপ ইন্টারন্যাশনাল, এটা আমার এই ডিএই থেকে আমাকে এই পিসিটা দেওয়াটা বন্ধ রাখছিলেন। আম বাগান মালিকরা বলছেন রপ্তানির গোড়াতেই ছিল গলদ, ব্যাপক অনিয়ম হয়েছিল। আম যাওয়া বন্ধ হলো কেন? বিদেশি বাজারে আম রপ্তানি কেন বন্ধ হলো? বন্ধ হলো আমাদের সাতক্ষীরা থেকে যে আমগুলো নিয়ে যায়, এই আম নিয়ে ওখানে যে জায়গায় স্টেশন রাখে, ঢাকা কারণ বাজার থেকে যে আম কেনার পরে এই একসঙ্গে মিক্স করার পরে ওখানে যে মানটা খারাপ হয়ে যায়। মানটা খারাপের কারণের জন্য যায় না। আমরা জানি আমরা দিচ্ছি 3 টন, আর রপ্তানি হচ্ছে 8 টন 10 টন। তখন আমরাই বুঝছি যে এগুলো ধরে বাইরে কিনে ভেজাল করে এইটা করে দিচ্ছি, সাতক্ষীরার এই ক্ষতিটা করতেছে। হর্টিক্স ফাউন্ডেশনের তৎকালীন বিশেষজ্ঞ সালেহ আহমেদ বলছেন, দ্বিতীয় বছরে এসেই সংকট তৈরি হয় গ্যাপ সার্টিফিকেশন প্রাপ্তি নিয়ে। যখন আমরা কনসাইনমেন্টটা পাঠাবো, তখন আজদা থেকে একটা চিঠি পাঠাইলো
যে আমাদের তো ওয়ালমার্টের একটা ম্যান্ডেট আছে যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সার্টিফিকেট না থাকলে আমরা তো অ্যাক্সেস দিতে পারি না। এবার তারা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের সার্টিফিকেট চাইলেও আমরা এটা করতে পারিনি। এভাবেই বন্ধ হয়ে যায় আনুষ্ঠানিক আম রপ্তানির উদ্যোগ। হটেক্স ফাউন্ডেশন বলছে এখনো উত্তম কৃষি অনুশীলন চলছে, আবার রপ্তানির দুয়ার খুলবে এই আশায়। কৃষি মন্ত্রণালয় এটা দ্রুততম করার জন্য চেষ্টা নিচ্ছে এবং এইটার অ্যাপ্রুভাল কিন্তু আপনার জার্মানির যে হেড অফিস আছে ওখান থেকে তাদেরকে অডিটরকে পাস করে নিয়ে আসতে। এই সিস্টেমগুলো এখন চলতেছে, এগুলা ইনশাআল্লাহ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কৃষিমন্ত্রী ডক্টর রাজ্জাক বলছেন গ্যাপ সার্টিফিকেশনের প্রক্রিয়া চলছে। আমাদের এই ব্যাপারে একটা ড্রাফট করা হয়েছে বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে, এবং সেটি এখন মানে অপেক্ষা করছে আন্তঃ মন্ত্রণালয় একটি মিটিং করে এটাকে চূড়ান্ত অনুমোদন করলেই আমরা এটা আন্তর্জাতিক পর্যায়ে পাঠাবো অনুমোদনের জন্য। এই দীর্ঘসূত্রিতা খুবই দুঃখজনক, লজ্জাজনক। আমি চেষ্টা করছি যে খুব দ্রুত এই গ্যাপসের সার্টিফিকেট আমরা যাতে দিতে পারি। এদেশে আম অল্প স্বল্প বিদেশে যাচ্ছে, তবে তা আমদানি রপ্তানির স্বীকৃতির বাইরে। কৃষি পণ্যের আনুষ্ঠানিক রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটতে জরুরি কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এটাই কৃষক আর খামারিদের আশা। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে ইনসেটটা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আতিকুল হক এমবিবিএস পাশের পর চোখ নিয়ে সার্বক্ষণিক গবেষণা করেছেন তিনি। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে চক্ষু রোগীদের দেখভালের পাশাপাশি তাকে সার্বক্ষণিক কাজ করতে হচ্ছে করোনা ইউনিটে। জীবন বাজি রেখে আক্রান্তদের সেবায় নিয়োজিত মানবিক এই চিকিৎসককে নিয়ে রিপোর্ট করছেন মোরসাদিন বাবলা। 1982 সালে দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরের নানাবাড়িতে জন্ম আতিকুল হকের। সপ্তম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেছেন পাবনা ক্যাডেট কলেজে। ছাত্র জীবনে তুখর মেধাবী আতিকুল হক 2007 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। 28তম বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন দিনাজপুরের হাকিমপুর হেলথ কমপ্লেক্সে। 2007 সালে এমসিপিএস ও 2019 সালে এফসিপিএস পাশ করেন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে চোখ বিভাগে কাজ করছেন। করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় করোনা ইউনিটে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন এই তরুণ চিকিৎসক। একটা রোগী প্রথমে আমাদের ট্রায়াল সেন্টারে যখন আসার পরে আমরা রোগীর প্রাথমিক হিস্ট্রি নেই, আর কিছু প্রাথমিক শারীরিক পরীক্ষা আছে, যেমন তার অক্সিজেন স্যাচুরেশন কতটুকু আছে বা এরকম কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে যদি রোগীর পজিটিভ রিপোর্ট থাকে এবং রোগীর অবস্থা খারাপ থাকে, সাথে সাথে আমরা পজিটিভ ওয়ার্ডে ভর্তি দিয়ে দিই। যারা বিভিন্ন হসপিটাল থেকে রিফিউজড হচ্ছিলেন, কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না, সেই রোগীগুলোকে আমরা ইমার্জেন্সি তাদের ইভ্যালুয়েশন শেষ করে যাতে অ্যাটলিস্ট তারা ইমার্জেন্সি চিকিৎসাটা পেয়ে জীবন রক্ষা করা যায়, সেজন্য তাদেরকে আমরা করোনা সাসপেক্টেড আমাদের যে ওয়ার্ড আছে সেখানে ভর্তি দিয়ে দিতাম। স্ত্রী 2 মেয়েকে নিয়ে ডাক্তার আতিকুল হক থাকেন ঢাকায়। তার বড় মেয়ের বয়স 6.5 বছর, ছোট মেয়ের মাত্র 1.5 বছর। ঝুঁকি জেনেও করোনা আক্রান্ত রোগীদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম, আমার বাচ্চাগুলোকে আমি বিদায় দিয়ে বের হচ্ছি, তখন আমার ভেতরে এই ফিলিংসটা কাজ করছিল যে আমি তো নিশ্চিত না যে আমি আক্রান্ত হব না, হতেই পারি, এটা স্বাভাবিক। তো যদি আমি আক্রান্ত হই তাহলে তো আমাকে আলাদাভাবে হসপিটালে চিকিৎসা নিতে হবে। এমন হতে পারে যে আমার পরিবারের সাথে আমার আর দেখা হবে না। এমনও হতে পারে যে হয়তো 10 জন চিকিৎসক আক্রান্ত হলে একজন তো মারা যাচ্ছে, সে একজন তো আমি হতে পারি। মা, স্ত্রী, সন্তান, তাদের জন্য একটা মায়া। আবার ওইদিকে আমার প্রফেশনাল যে দায়িত্ব আছে, মানুষকে সেবা দেওয়া, মানুষের কষ্টের সময় তার পাশে থেকে তার কষ্টকে লাঘব করা। তো দুটোর মধ্যে একটা আসলে যেটাকে বলে রশি টানাটানির মতো ব্যাপার ঘটে। হ্যাঁ, তো আলটিমেটলি প্রতিটা মানবিক চিকিৎসকের ক্ষেত্রে দেখা যায় যে রোগীর প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বের ব্যাপারটাই আসলে জিতে যায়। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ আপডেট।
করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারকুল ইসলাম মাসুম। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে? ধন্যবাদ বুশরা। আমরা আগেই জানিয়েছি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য সাবেক ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওনার এই করোনা আক্রান্তের মধ্যে দিয়ে এ পর্যন্ত জাতীয় সংসদ সদস্য 15 জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন এবং এছাড়াও জাতীয় সংসদের 98 জন কর্মকর্তা কর্মচারী এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন। আগামী 23 জুন মঙ্গলবার যে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন বসবে সে উপলক্ষে যেই সব সংসদ সদস্য ওই অধিবেশনে যোগ দিবেন তাদের সবার করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় সংসদের পক্ষ থেকে। মাশরাফির পরেও একজন জাতীয় দলের ক্রিকেটার নাফিস ইকবালও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তিনি সাবেক খেলোয়াড় ছিলেন জাতীয় দলের, তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ওয়ানডে আরও একজন স্পিনার যিনি ওয়ানডে দলে ছিলেন নাজমুল ইসলাম অপু, তিনিও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে রংপুরে নতুন করে 12 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন, গাইবান্ধায় 2 জন, রাজশাহীতে 3 সাংবাদিক ও পুলিশ সহ 25 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। রাজশাহীতে মোট আক্রান্ত শনাক্ত 228 জন। পটুয়াখালীতে চিকিৎসক, নার্স, ব্যাংকার সহ 8 জন করোনা আক্রান্ত হয়েছেন। তারা সকলেই বাউফল উপজেলার বাসিন্দা। মারা গেছেন 2 জন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 243 জন। যে পটুয়াখালী জেলা শহরের 7 নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তন করে থানাপাড়া এলাকায় লকডাউন করতে গেলে স্থানীয় কাউন্সিলর এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েছেন এবং লকডাউন না করেই তিনি সেখান থেকে চলে গেছেন। পাবনায় নতুন করে 23 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 216 জন। জয়পুরহাটে নতুন 12 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 243 জন। আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে যে মহামারী ভাইরাস ও নতুন বিপজ্জনক পর্যায়ে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, নতুন ও বিপজ্জনক পর্যায়ে রয়েছে এই ভাইরাস। অনেক লোকই বাড়িতে থেকে ক্লান্ত বিরক্ত হয়ে পড়েছেন, কিন্তু ভাইরাসটি আরও দ্রুতই ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন 88,26,932 জন। মোট সুস্থ হয়েছেন 46,62,959 জন। মারা গেছেন 4,46,079 জন। আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় তালিকায় 23,03,692 জন নিয়ে আছে যুক্তরাষ্ট্র। এরপরে যথারীতি স্পেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেন, পেরু, ইতালি, চিলি, ইরান। ইরানে আক্রান্ত শনাক্ত 2,02,584 জন। আর বাংলাদেশের কথা আমরা জানি আগে থেকে যে বাংলাদেশ এখনো 17 নম্বরে অবস্থান করছে। এরপরে আছে সৌদি আরব। আর সৌদি আরবে রোববার থেকে নামাজ আদায়ের জন্য মসজিদগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার জন্য নিয়মিত পরীক্ষা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। বুশরা, করোনা সংক্রান্ত সর্বশেষ আপডেট এই ছিল আমার কাছে। নতুন কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ মাসুম আপনাকে। সংবাদের পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। বললাম যে শ্বাসকষ্ট কেন, আমার কোনো অসুবিধা নেই। এরপরে তো জমার বন্ধ হয়ে গেল। এই কিছুদিনের মধ্যে 10-15 মধ্যে সে মৃত্যুবরণ করল। বাসাবো মসজিদে তার নামাজে জানাজা শেষে মাদারটেক বাগানবাড়ি কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত হন। তার চিরবিদায়ে চ্যানেল আই পরিবার শোকাহত। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল তথা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে একদিনে 1.5 লাখ আক্রান্তের রেকর্ড হয়েছে। ভাইরাসটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোট আক্রান্ত 10 লাখ ছাড়িয়ে বিশ্বে আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। 24 ঘন্টায় ভারতে নতুন আক্রান্তের রেকর্ড হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে চ্যানেল আইয়ের ধারাবাহিক পরামর্শে আজ থাকছে
কোনো আবাসিক ভবনে করোনা রোগী থাকলে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা কিভাবে সুরক্ষিত থাকবেন সে বিষয়ে দিক নির্দেশনা। শারীরিক সুরক্ষার পাশাপাশি এজন্য মানসিকভাবেও দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মেঘলা সরকার। প্রথমেই মনে রাখতে হবে যে করোনা কিন্তু অন্য কোনো বাড়ি থেকে বা অন্য কোনো ফ্ল্যাট থেকে উড়ে আপনার বাসার মধ্যে আসবে না। কাজেই হলো যদি আপনি যে ব্যক্তি করোনা আক্রান্ত তার থেকে যদি নির্দিষ্ট 6 ফিট আপনি দূরত্ব মেনটেন করেন এবং যদি আপনার যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে অর্থাৎ হলো আমাদের মাস্ক পরিধান করা, আমাদের ফেস শিল্ডগুলো ব্যবহার করা, সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু হলো করোনা থেকে তার কাছ থেকে সহজে আসার সম্ভাবনা আমাদের কম। কাজেই হলো যে আমাদের পাশের বা অন্য কোনো ফ্ল্যাটে, ইভেন আমাদের যদি একেবারেই পাশের ফ্ল্যাটেও কেউ করোনা আক্রান্ত হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি তার সাথে কন্ট্যাক্টে না থাকলে কিন্তু আপনার করোনা আক্রান্ত হওয়ার কোনো রকমেরই কোনো সম্ভাবনা নাই। যখন আমরা লিফটটা ধরবো সেটা আমরা হাত দিয়ে না ধরে কোণিটা ব্যবহার করব, সাথে সাথে আমাদের যে হ্যান্ড স্যানিটাইজার সেটা আমাদের ইউজ করা। অর্থাৎ হলো ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পাশের ফ্ল্যাটের যত মানুষই হলো এফেক্টেড হোক সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকমের ঝুঁকি থাকছে না যতক্ষণ আপনি আপনার ঘরের মধ্যে নিরাপদে থাকছেন। প্রয়োজন যেহেতু আমাদের আসলে অনেকেরই করোনা আক্রান্ত হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই স্বাস্থ্য ঝুঁকিটা সবারই বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি আগে থেকে একটু মানসিক প্রস্তুতি রাখি, অর্থাৎ হলো করোনা যদি সিমটম হয় তাহলে আমরা কোথায় টেস্ট করব, আমাদের যদি করোনা আক্রান্ত হই সেক্ষেত্রে আমরা কার সাথে যোগাযোগ করব, কি কি স্টেপগুলো নিব, ঘরের মধ্যে প্রয়োজনীয় কি জিনিস আমাদের থাকা প্রয়োজন, এটা আগে থেকে আমরা যদি একটু অ্যাসেস করে রাখি তাহলে কিন্তু আমি বলবো যে আমাদের অহেতুক ভীতির বদলে আমরা যখন বিষয়টার এক ধরনের প্রস্তুতি থাকবে, আমাদের যখন স্ট্র্যাটেজিগুলো নির্ধারিত থাকবে, সেটাও কিন্তু আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মানসিকভাবে ভালো থাকে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে $105 কোটি দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে $50 কোটি প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট শুরু হবে। $29 কোটি 50 লাখ ব্যবহার হবে এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি শীর্ষক প্রকল্পে। $25 কোটি সেকেন্ড প্রোগ্রামেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট নামে আরেকটি প্রকল্প নেওয়া হবে। এছাড়া এন্টারপ্রেনারশিপ হাব বা প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলা হবে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। করোনা সংক্রমণ পরিস্থিতিতে বগুড়ার পোল্ট্রি শিল্পে ধস নেমেছে। ব্রয়লার খামারিরা বলছেন মুরগির মাংসের উৎপাদন খরচ কেজি প্রতি 140 থেকে 160 টাকা হলেও বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিযায়ী এবং দেশি পাখিদের কলকাকলিতে মুখরিত নওগাঁর সাপাহারের জবই বিল। প্রতিদিন পাখি দেখতে আসেন প্রচুর দর্শনার্থী। পাখি সংরক্ষণে স্থানীয় যুবকরা গড়ে তুলেছেন পাখি সংরক্ষণ কমিটি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বের শীর্ষ 10 সম্পদশালীর তালিকায় প্রবেশ করেছে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। শীর্ষ সম্পদশালী হিসেবে বিশ্বে তার অবস্থান নবম। আম্বানির মোট সম্পদের পরিমাণ $64 বিলিয়ন অতিক্রম করেছে। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে তিনি এই ক্লাবে প্রবেশ করেছেন। ওরাকল কর্পোরেশনের লরিয়েলেশন এবং ফ্রান্সের ফ্রাঙ্কোয়েস বেটেন কোর্ট মেয়ারকে পেছনে ফেলে আম্বানি এই অবস্থান দখল করেছেন। সংবাদে আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে জোর দিচ্ছেন চিকিৎসকরা। সবাই না মানলে সুফল অনিশ্চিত।